ছাত্ররা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, তোমাদের পরিবারের সবাই নিশ্চয়ই খুব সুস্থ আছে। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের যে সেকেন্ড টার্মিনাল এক্সাম হয়েছিল তার যে কোশ্চেন পেপারটা লাস্ট পার্টটা, অর্থাৎ সি এর দাগের অঙ্কগুলো, অর্থাৎ এক কথায় উত্তর। আমার এর আগের ভিডিওগুলোতে আমরা তোমাদের দেখিয়েছি কিভাবে এমসিকিউ অ্যান্সার করতে হয়, কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার করতে হয়। আজকে আমি দেখাবো এইগুলো কীভাবে। এগুলো সবাই একই, এমসিকিউ এগুলো সব করার পদ্ধতি কিন্তু একই, সমাধানের পদ্ধতি একই, যেহেতু 1 মার্কস, এগুলো কোনোটাই তোমাকে করে দেখাতে হবে না। সেজন্য যতটা পারবে শর্টকাটে করবে, সময় বাঁচাবে। দেখবে বেশি সময় কিন্তু এগুলো লাগে না। এই যে পুরো দেখতে 50টা প্রশ্ন, 60 মিনিট সময়, তার মানে হিসাব করে দেখলে 1.2 মিনিট করে তুমি এক একটার পেছনে পাচ্ছ। তার মানে এটা কিন্তু যথেষ্ট সময়, যথেষ্ট বেশি সময়, অনেকটা বেশি সময়। মোটামুটি দেখা যায় তোমরা যখন কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে, মানে এক একটা অঙ্কের পেছনে তুমি খুব বেশি হলে তুমি সময় পাবে 36 সেকেন্ড করে। 36 সেকেন্ড করে তুমি সময় পাবে এক একটা অঙ্কের পেছনে। এরম পরীক্ষা তোমাকে দিতে হবে। সেখানে 36 সেকেন্ডের বদলে তুমি এখানে কিন্তু অনেকটা সময় পাচ্ছ, 72 সেকেন্ড, মানে ডবল টাইম। এখন হয়তো এই ডবল টাইমটা অনেক ছোট মনে হবে, কিন্তু আস্তে আস্তে আমি যেভাবে বলছি এভাবে যখন প্র্যাকটিস করতে থাকবে, দেখবে তুমিও 36 সেকেন্ডও তোমার লাগছে না, গড়ে 30 সেকেন্ড লাগবে। কিন্তু এটা তো তোমার রাতারাতি হবে না, তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে, ছোটবেলা থেকে শিখতে হবে, এখন থেকে শিখতে হবে, বুঝে গেছে? এবং এটা যে কত বড় ডিফারেন্স তৈরি করে দেবে সেটা তুমি ভবিষ্যতে বুঝতে পারবে। আমাদের স্যাররা আমাদেরকে জোর করে এরকমভাবে অঙ্ক শিখিয়েছিলেন। আমি যে স্কুলে পড়তাম, খুব অখ্যাত স্কুল, নাম বললে শুনবে না, ওই জন্য বলবো না, চিনবে না, সেজন্য বলবো না, কিন্তু সেই স্কুলে মাস্টারমশাই কিন্তু আমাদের এভাবে অঙ্ক করতে বাধ্য করতেন। অবজেক্টিভের অঙ্ক যদি আমরা লিখে লিখে তোমাদের মতো বড় করে করতাম, তাহলে আমাদের সোজা 0 দিয়ে দিতেন, বলতে এরকম করলে অবজেক্টিভে নম্বর দেবো। হয় মেন্টাল 1 নম্বরে মেন্টাল ক্যালকুলেশন করে লিখবি, নাহলে শর্টে হিসাব করে লিখবি, এরকম বড় করে যুক্তি দিয়ে লিখলে নম্বর পাবে না। ফলে আমরা করতে বাধ্য হতাম। তার ফলে হয়েছে কি, ভবিষ্যতে যখন আমরা বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে গেছি, তখন দেখেছি অঙ্ক পাঠটা আমাদের কাছে কোনো সমস্যা ওঠেনি। আমরা এই অঙ্ক পাঠটা করে সেখান থেকে সময় বাঁচাতাম। অঙ্ক পাঠটা আগে করে নিলাম, অনেক প্রশ্ন হয়ে গেল, মোটামুটি পরীক্ষায় দেখা যেত 200 নম্বর পরীক্ষা হলে 100 নম্বর অঙ্ক থাকতো, 100 নম্বর অন্য হিজিবিজি। ওটা আমার দুর্বলতার জায়গা ছিল। আমি অঙ্কটা ঝটপট 100 নম্বর অঙ্ক, ধরো 2 ঘন্টার পরীক্ষা, 200টা প্রশ্ন উত্তর দিতে হবে। আমি কি করলাম, এই অঙ্কটা আগে করে নিলাম আধ ঘন্টার মধ্যে, 100 নম্বর আধ ঘন্টার বেশি লাগতো না, ঝটপট। এরম ভাবে করতে করতে এমন হয়েছিল অঙ্ক দেখলে উত্তর চলে আসতো, অনেক বুদ্ধি দেখবে নিজের মধ্যে থেকে গজাবে। এবার বাকি সময়টা ধীরে সুস্থে করতাম, যে কারণে সব চাকরি পরীক্ষাতেই মোটামুটি সফল হতে পেরেছিলাম। এখনো তোমরা কিন্তু এই সুবিধাটা পাবে যদি এখন থেকে প্র্যাকটিস করো। যাকে চলে আসি, আর আত্মপ্রচার করব না, হ্যাঁ, তাহলে আমরা চলে আসি আমাদের 36 নম্বর অঙ্ক। 36 মানে এক কথায় উত্তরে প্রথম। এমন একটি মূলদ সংখ্যা লেখো যার অনন্য নেই। এটা সবাই জানে, 0 হচ্ছে একমাত্র মূলদ সংখ্যা যার কোনো অন্য নেই। একটি লিখতে বলেছে, যেন 2টি লিখতে বললে পারতাম, 2টোরে নেই, 1-এর বেশি আর নেই। নেক্সট অঙ্ক 37 বলেছে A:B = C:D। তার মধ্যে বলেছে ABC = XY² আর BCD = X²Y। তাহলে দেখো এইগুলো যদি গুণ করো, তাহলে আমরা কি পাবো, AB²C²D = X3Y3। আচ্ছা, এইটা মানে কি AD = BC নয়? আমরা জানি AD = BC। তাহলে AD = যদি BC হয়, তাহলে B²C² মানে কি AD²। তারপরে এই যে B²C² পাচ্ছ, এখানে AD × BC² আছে, = X3Y3। তাহলে BC² মানে কত,
এ স্কোয়ার ডি স্কোয়ার বা এডি স্কোয়ার, তার মানে এডির কিউব হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এডি কত হয়ে গেল? এক্স ওয়াই। তাহলে এক কথায় উত্তর হবে এক্স ওয়াই। 38, কয়ের আয় ক্ষয়ের আয়ের 80% এবং ক্ষয়ের আয় গয়ের আয়ের 125% হলে ক এবং গয়ের আয়ের অনুপাত কত? ক এবং গয়ের আয়ের অনুপাত কত? তাহলে দেখো আমরা অঙ্কনে কি করে করব। কয়ের আয় হচ্ছে ক্ষয়ের আয়ের 80%। তাহলে ক্ষয়ের আয়ের যদি 100 টাকা হয়, ক্ষয়ের যদি 100 টাকা হয়, তাহলে কয়ের হচ্ছে 80 টাকা। প্রথমটা থেকে পেলাম। এবার ক্ষয়ের আয় গয়ের আয়ের 125%, তার মানে এইটা হচ্ছে গয়ের আয়ের 125%। তাহলে গয়ের 125% ইজুকাল টু 100। তাহলে গয়ের 100 সমান 100% কত? গুণ ঐকিক নিয়ম করো, 100 গুণ 100 বাই 125। 25 দিয়ে কাটলাম 4, 5 দিয়ে কাটলাম 20, তার মানে হয়ে গেল 80। তার মানে দেখো কয়ের আয়ও 80, গয়ের আয়ও 80, তার মানে অনুপাত কত? 1:1। তাহলে অ্যান্সার কত? 1:1। খটা যেহেতু কমন, খটা ধরে নিয়ে অঙ্কটা করে নিতে হবে। 39, একই ক্ষেত্রফল বিশিষ্ট সকল আয়তক্ষেত্রের মধ্যে যেটি পরিসীমা ক্ষুদ্র হবে সেটির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? উত্তর হবে 1:1। 1:1। কি করে প্রমাণ করবে? প্রমাণ হচ্ছে, ধরো একই ক্ষেত্রফল বিশিষ্ট অনেক রকম আয়তক্ষেত্র হয়। যদি প্রস্থটা ছোট হয় তাহলে দৈর্ঘ্যটা বড় হয়ে যাবে, যদি প্রস্থটা আর একটু বড় করি দৈর্ঘ্যটা একটু ছোট হয়ে যাবে। ক্ষেত্রফল তো ধ্রুবক, তাহলে ক্ষেত্রফলটা ধ্রুবক। তা ধরে নাও দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই হচ্ছে ধ্রুবক। এক্স ইন্টু ওয়াই হচ্ছে ধ্রুবক। তাহলে পরিসীমা ক্ষুদ্রতম, পরিসীমা মানে 2 × x + y। এটা ক্ষুদ্রতম হবে যখন x + y ক্ষুদ্রতম। এবার x + y আর xy এর মধ্যে কি সম্পর্ক? এইসব অঙ্কে সবসময় x + y আর xy এর মধ্যে আমি সম্পর্ক চেয়েছি, এর সঙ্গে আমি তৃতীয় হিসেবে সবসময় x - yটাকে নিয়ে নেব। দেখবে কোনো সম্পর্কে x + y আর x - y এর মধ্যে সম্পর্ক কত জানতে চাইনি, x + y আর x - y এর মধ্যে সম্পর্ক জানতে চাইনি। দেখবে x + y এর সঙ্গে xy চাইবে, x + y এর সঙ্গে x² y² x² + y² চাইবে, xy এর সঙ্গে x - y টা কখনোই চাইবে না। কিংবা x² + y² এর সঙ্গে xy চাইবে, সবসময় x - yটা একটা ধরে নিতে হবে। নিয়ে এবার তুমি এই তিনটে দিয়ে কি সূত্র আছে ভাবো। একটাই সূত্র আছে, x + y² = x - y² + 4xy। তুমি দেখো এই অংশটা ধ্রুবক, এইটা ধ্রুবক। তাহলে এইটার মান যত বড় হবে, এইটার মান তত বড় হবে। কি? এইটার মান x - y এর মান যত বড় হবে, এইটার মান তত বড় হবে, কারণ এটা তো ধ্রুবক। এটার সঙ্গে আরো বড় যোগ হচ্ছে, আরো বড় যোগ হচ্ছে। আর x - y এর মান যত ছোট হবে, হোল স্কোয়ারের মান, তত এইটার মান ছোট হবে। তাহলে এটা ক্ষুদ্রতম হবে কখন? যখন x - y হোল স্কোয়ার ক্ষুদ্রতম। আর পূর্ণবর্গ সংখ্যার ক্ষুদ্রতম মান কত? 0। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? 0, 1 নয় কিন্তু 0। তার মানে এইটা ক্ষুদ্রতম হবে যখন x - y ক্ষুদ্রতম, তার মানে x - y = 0, তার মানে x = y, তার মানে x = y হচ্ছে 1:1। দেখো এই উত্তরটা এসে গেল। তাহলে এই হলো আমাদের 39 নম্বরের উত্তর, 1:1। এবার আসি 40 নম্বরে। 40, দুটি মূলদ সংখ্যার মাঝে সর্বদা অসংখ্য মূলদ সংখ্যা থাকে। দুটি মূলদ সংখ্যার মাঝে সর্বদা অসংখ্য মূলদ সংখ্যা থাকে, এই বক্তব্যটি ঠিক না ভুল?
উত্তর হচ্ছে ভুল। কেন ভুল? এখানে একটা সংখ্যা, একটা শব্দ নেই বলে ভুল। কি? দুটি অসমান মূলদ সংখ্যার মধ্যে এই অসমান শব্দটা না থাকে, এটা ভুল। দুটো মূলদ সংখ্যা বলেছি, মূলদ সংখ্যা যদি দুটো আমি সমান নিইনি, 5 আর 5, বলো দুটো মূলদ সংখ্যা নিচ্ছি, দুটোই 5, তাদের মাঝখানে কটা সংখ্যা আছে? কেউ নেই। কিন্তু 5-এর সঙ্গে 5 বাদে অন্য যা খুশি নাও, 5.1 নিলেও অসংখ্য আছে, 5.001 নিলেও অসংখ্য আছে। ফলে অসমান শব্দটা না থাকাতে এই বক্তব্যটি ভুল। মনে রাখবে, এটা কিন্তু আমরা ক্লাসে পড়ানোর সময় খুব আলোচনা করি যে অসমান থাকাটা, শব্দটা থাকা আর না থাকায় কি তফাৎ হয়। যারা মনোযোগ দিয়েছে তাদের ক্ষেত্রে অঙ্কটা কোনো অসুবিধা নেই। 41 নম্বর, 6x³ প্লাস x² মাইনাস 6x প্লাস 5কে 2x² মাইনাস 3 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? এটা তো সোজা, তোমাকে ভাগ করে নিতে হবে। 2x² মাইনাস 3, তাহলে 2x² 6x³ 3 দুগুণে 6, 3x বার গেল, গুণ করলে 6x³ 3 মাইনাস 9x মাইনাস 9x, যার তলে তলে লিখলাম, চিহ্নগুলো পাল্টে দিলাম, কেটে গেল। x² দেখো প্লাস মাইনাস 6x প্লাস 9x, তাহলে প্লাস 3x প্লাস 5। এবার দেখো x এর সহগ হচ্ছে 1, 2x² কে কত দিয়ে গুণ করলে 1x² হয়? হাফ দিয়ে গুণ করলে, হাফ দিয়ে গুণ করলে x² মাইনাস 3/2x হয়ে গেল গুণফল, মাইনাস প্লাস পাল্টে গেল, কেটে গেল। তাহলে 3 যোগ 3 এর 2, তাহলে কত হলো? 9/2x প্লাস 5। তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। অ্যান্সার হবে এইটা। ক্লিয়ার? খেয়াল রাখো, ভাগ কখন শেষ হয়? যখন নিচেরটা, এটা কত? 1 ঘাত, এটা ছিল 2 ঘাত, অর্থাৎ এটার থেকে এর ঘাত যখন কম হয়। এখানে কিন্তু ঘাত সমান ছিল, ফলে ভাগ করতে হবে, দরকার বলে ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই হলো আমাদের 41 নম্বর। এবার আসি 42 নম্বর। x এর মান কত হলে 5 মাইনাস 2x মাইনাস x² এর মান সর্বোচ্চ হবে? 5 মাইনাস 2x মাইনাস x² এর মান সর্বোচ্চ। দেখো এটাকে লিখতে পারি 6 মাইনাস 1 মাইনাস 2x মাইনাস x², লেখা যায় ইজ ইকুয়াল টু 6 মাইনাস, যদি কমন নিয়ে নাও, এভাবেই কমন নেবে, একটা স্টেপ বাদ হয়ে গেল, তাহলে দেখো এটা হলো x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা তো ধ্রুবক, ঠিক আগের অঙ্কটার মতো, আগের এই ইয়ের মতো, মানে কি বলে, কত নম্বর? 39 অঙ্কের মতো। এটা তো ধ্রুবক, ধ্রুবক থেকে কিছু একটা বাদ যাচ্ছে। এই বাদের পরিমাণ যত বড় হবে ততই মানটা ছোট হবে, আর বাদ যত কম দেব তত এর মান বড় হবে। তাহলে এক্ষেত্রে এর বৃহত্তম মানটা পাওয়া যাবে। এটা বৃহত্তম হবে যখন এটা ক্ষুদ্রতম, আর পূর্ণবর্গ রাশি ক্ষুদ্রতম মান কত? 0। তার মানে x প্লাস 1 হোল স্কোয়ার যখন 0 হবে তখন এটা বৃহত্তম হবে। তাহলে x প্লাস 1 যখন 0 হবে তখন এটা বৃহত্তম হবে। তাহলে x যখন মাইনাস 1 হবে তখন এটা বৃহত্তম হবে। তার মানে এই অঙ্কগুলো এভাবে করে। এখানে একটা জিনিস প্রসঙ্গত বলে রাখি, x² এর সঙ্গে দেখো মাইনাস আছে, সবসময় মনে রাখবে x² এর সঙ্গে মাইনাস থাকলে, অর্থাৎ x² এর সহগ যদি ঋণাত্মক হয়, তাহলে সেই দ্বিঘাত সংখ্যামালার বৃহত্তম মান থাকে, ক্ষুদ্রতম মানটা পাওয়া যায় না। আর x² এর সহগ যদি ধনাত্মক হয় তাহলে আবার ক্ষুদ্রতম মান পাওয়া যায়, বৃহত্তমটা পাওয়া যায় না। ধরো আমি তোমাকে একটা দেখাই, যদি আমাকে এরকম বলতো 5 মাইনাস 2x প্লাস 3x², ধরো প্লাস 3x², বললে এর ক্ষুদ্রতম মান কত, তাহলে আমি অঙ্কটা কিভাবে করব? দেখো তোমাদেরকে এটাকে দুটি পূর্ণবর্গ রাশির অন্তর্ভাবে প্রকাশ করা শেখানো হয়েছে। তাহলে এটাকে আমি 3x² মাইনাস 2x প্লাস 5 লিখলাম। লিখে কি করেছিলাম আমরা সংক্ষেপে? 3 আছে তো, 3 এর 4 গুণ কত? 3 এর 4 গুণ কত? 12। এটা যদি 5 থাকতো
তাহলে 5-এর 4 গুণ কত? 20। তার মানে 1-এর 12 কমন নেব। 5 থাকলে 1-এর 20, 6 থাকলে 1-এর 24, ক্লিয়ার? 2 থাকলে 1-এর 8 কমন নেব। 12 1/12 কমন নেওয়া মানে ভেতরেগুলোকে সব 12 দিয়ে গুণ করে দাও। তাহলে 12 দিয়ে গুণ করে দিলাম, 3 12 36 এক্স স্কোয়ার মাইনাস 12 দুগুণে 24 এক্স প্লাস 5 12 60 ইকুয়াল টু 1-এর 12 ইন্টু এটা হয়ে গেলে দেখো 6x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6x ইন্টু 5 ইন্টু 2, দেখো 6 দুগুণে 12 12 দুগুণে 24x, এটাকে লিখে দেয়। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এর সঙ্গে b স্কোয়ার যোগ করলে পূর্ণবর্গ হয়ে যাবে। 4টা এখানে ছিল, আছে 4টা এখানে আছে, নেই, তাহলে -4 প্লাস 60, 4টা লিখে দিলাম। যেই লিখে দিলাম এটা হয়ে গেল 1-এর 12 ইন্টু 6x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 56 হয়ে গেল। এটা বাদ দাও, তাহলে দেখো এইটা একটা পূর্ণবর্গ, তার সঙ্গে 56 সঙ্গে একটা পূর্ণবর্গ যোগ হয়েছে। তাহলে এই পূর্ণবর্গের মান যত বাড়তে থাকবে এই যোগফলটা তত বাড়বে। তার মানে বৃহত্তম মান বলা যায় না, কারণ বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমরা কেউ জানি না। তাহলে এই মানটা ছোট হবে কখন? এটা যত ছোট হবে, তাহলে এটা যখন ক্ষুদ্রতম হবে পুরোটা ক্ষুদ্রতম হয়ে যাবে। আর এর ক্ষুদ্রতম মান কত? 0। তার মানে এই রাশিমালার ক্ষুদ্রতম মান কত? 56/12। এটার যেমন বৃহত্তম মান কত ছিল? 6। এই ধ্রুবক অংশটা বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নির্দেশ করে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এর ক্ষুদ্রতম মান কত? 56/12। এই ক্ষুদ্রতম মান হবে কখন? যখন এটা 0 হবে। এটা 0 কখন হবে? যখন 6x - 2 0 হবে, মানে x = 1/3 হবে। তাহলে x এর মান 1/3 হলে এইটার মান ক্ষুদ্রতম হবে, এবং ক্ষুদ্রতম মান কত হবে? 56/12। ফলে পরের প্রশ্নে এরকম প্রশ্নও থাকতে পারে। তাহলে করার পদ্ধতিটা আর একবার দেখে নেবে, হয়েছে? তোমরা এখানে 2 ধরে 5 ধরে অঙ্কটা নিজেরা করবে। ওকে, এবার 43 নম্বর। দুটি সংখ্যার গুণফল বলেছে 3x² প্লাস 8x প্লাস 4, তার মধ্যে একটি বলেছে 3x প্লাস 2, তাহলে অপরটি কত? অপর সংখ্যাটি কত? দেখো এইটা বের করা শর্টকাট পদ্ধতি হচ্ছে 3x কে কত দিয়ে গুণ করলে 3x² হবে? x। 2 কে কত দিয়ে গুণ করলে প্লাস 2 কে কত দিয়ে গুণ করলে প্লাস 4 হবে? 2। তাহলে উত্তর হচ্ছে x প্লাস 2। এটা হচ্ছে x প্লাস 2। এবার এইটা লেখার পরে কিন্তু উত্তরটা এরকম লিখে দেবে না, কারণ দেশে বদমাইশ লোকের অভাব নেই। তুমি এই দুটো গুণ করে দেখবে এটা আসছে কিনা। তাহলে এটা গুণ করলে 3x², এ দেখো 2x 6x 8x 4 এসেছে। তার মানে এখানে উত্তর হচ্ছে এইটা অ্যান্সার। কেন গুণটা করে দেখে নেবে। অনেক সময় বদমাইশ লোকের তো দেশে অভাব নেই, দেখা গেল এটা 8x এর বদলে -8x দিয়ে রেখেছে। তুমি এই শর্টকাট নিয়মে এটা করে উত্তর লিখে দিলে, কিন্তু দেখা গেল উত্তর হলো না, উত্তর ওটা হচ্ছে না। ক্লিয়ার? তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে কি হবে? তাহলে উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে, তখন বলবো উত্তর হচ্ছে এরকম কোনো সংখ্যা নেই যাকে গুণ করলে এটা পাবে, কারণ এটা দ্বারা বিভাজ্য না, বদমাইশি করতে পারে। তাহলে যদি তখন এরকম প্রশ্ন দেয় দুটি সংখ্যার গুণফল 3x² মাইনাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস হলে অপর সংখ্যাটি কত? উত্তর হবে অপর সংখ্যাটি অনির্ণেয়। অপর সংখ্যাটি এরকম কোনো সংখ্যা নেই, সোজা হবে এরকম কোনো সংখ্যা নেই। খেয়াল রাখবে, গুণটা করে দেখে নিতে হবে কিন্তু। 44, আমি কিন্তু ভাগ না করে উত্তরটা বলে দিলাম। 44 উৎপাদক বিশ্লেষণ করলে কি পাবো? এই তো খুব সোজা। কাকে? x⁴ প্লাস 3x² প্লাস 4y²। এটা আমরা কি করে করব? এইটা 4 করব, করে -x² করব। যেই করব এইটা দেখো x² প্লাস 2y² এর হোল স্কোয়ার হয়ে গেল -xy এর হোল স্কোয়ার। তাহলে বুঝতেই পারছো উৎপাদকগুলো কি দাঁড়াচ্ছে? x² প্লাস xy প্লাস 2y²
ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 2y স্কোয়ার। তুমি এরমভাবে না লিখে যদি এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস এক্স ওয়াই লেখো, তাহলেও হয়। তাহলে এইটা হয়ে গেল 44। 45 এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 9, এটা পূর্ণবর্গ সংখ্যা মানা হবে টি এর কোন মানের জন্য। এটা দুভাবে করা যায়। এক হচ্ছে এটাকে সাজাও, এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এর সঙ্গে দেখো প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 হলে পূর্ণবর্গ হয়ে যায়। প্লাস কেন, মাইনাস হলেও হয়। প্লাস কেন, মাইনাস হলেও হয়। এই মাইনাসটা দিতে ছেলেপুলেরা অনেক সময় ভুলে যায়। তাহলে প্লাস মাইনাস এই জিনিসটা এখানে নেই, এই যে 6x এখানে নেই, তাহলে এটা মাইনাস প্লাস 6x করে দিলাম, মাইনাস tx। যা করে দেখো প্লাস মাইনাস তাই মাইনাস প্লাস, অর্থাৎ প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। তার মানে এটা কত দাঁড়ালো, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস প্লাস 6x মাইনাস tx। তাহলে এটা পূর্ণবর্গ হবে কখন, যদি এটা 0 হয়। তাহলে এইটা ইজুকাল টু 0 করে দাও। তাহলে txটা ডান দিকে চলে গেল, কিভাবে হিসাব করছি দেখো, মাইনাস tx প্লাস দিকে চলে গেল, এক্স এক্স কেটে গেল, তাহলে টি ইজুকাল টু প্লাস মাইনাস 6, ঠিক এভাবে হিসাব করবো। তাহলে অ্যান্সার হলো টি ইজুকাল টু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, আর প্লাস মাইনাস লেখো, কিছু অসুবিধা নেই, প্লাস মাইনাস 6। কেন কেন অসুবিধা নেই, আমি যদি প্লাস মাইনাসটাকে ওইখানে মাইনাস প্লাস করে দিতাম তাহলে এটা প্লাস মাইনাস হয়ে যেত। তাহলে প্লাস মাইনাস আর মাইনাস প্লাসে কিছু তফাৎ এখানে আসে না। এটা করার আর একটা পদ্ধতি আছে, সেটার জন্য আমাদের একটা সূত্র ক্লাসে আমি এ সেকশনে আমি বলেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা পূর্ণবর্গ হবে যখন বি স্কোয়ার ইজুকাল টু 4ac, বি স্কোয়ার ইজুকাল টু 4ac। তা সেই সূত্র দিয়ে কাজে লাগাও, বি এর জায়গায় বসে আছে মাইনাস টি, তাহলে মাইনাস টি স্কোয়ার ইজুকাল টু 4, এ হচ্ছে 1, সি হচ্ছে 9, তার মানে 36। তাহলে মাইনাস টি স্কোয়ার মানে টি স্কোয়ার ইজুকাল টু 36, তাহলে টি ইজুকাল টু প্লাস মাইনাস 6। এটা দিয়ে করলে আর ওই মাইনাসটা লিখতে ভুলে গেলাম, প্লাসটা লিখতে ভুলে গেলাম, হ্যাঁ, এইরকম কোনো ভয় থাকে না। তাহলে আমি বলবো এইটা দিয়ে কাজ করবে। আরো কিছু অঙ্ক নিজের এরকম বানিয়ে নিয়ে নিজের এরকম সলভ করবে। ধরো তুমি একটা অঙ্ক বানালে, বানিয়ে সলভ করতে পারছো না, তখন আমাকে বলবে, আমি কিভাবে সলভ হবে, বা সলভ যদি না থাকে কেন না থাকে আমি বুঝিয়ে দেব। এবার আসো 46 নম্বর, যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে কি বলে। দেখো একজোড়া সন্নিহিত বাহু তো সমান্তরাল হতে পারে না, তার মানে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। অন্য জোড়া বিপরীত বাহু কিরকম তার সম্বন্ধে কিছু বলেনি, তার মানে এটা কি হবে, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সংজ্ঞাটাই এখানে দেওয়া আছে। 46 নম্বর হয়ে গেল। এবার এসো 47 নম্বর। পি কিউ আর এ পি এবং কিউ এর গড় আর এর সমান হলে আর এর মান কত। তার মানে কি, অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ এর গড় মানে 2 ইজুকাল টু অ্যাঙ্গেল আর। তাহলে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজুকাল টু কত, ইজুকাল টু 2 অ্যাঙ্গেল আর। দুদিকে অ্যাঙ্গেল আর যোগ করে দাও, তাহলে কত, ইজুকাল টু অ্যাঙ্গেল 3r, 3 অ্যাঙ্গেল আর। আর এই যোগফলটা কত, 180 না, তাহলে 3 অ্যাঙ্গেল আর ইজুকাল টু 180। তাহলে এটা কেটে দিলাম 60 ডিগ্রি, তাহলে আর এর মান কত, 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার ঠিক এভাবে হিসাব করে, বেশি সময় লাগে না। তাহলে আমি এই লাইনটাও লিখতাম না, আমি হলে এই লাইনটা, আমি এইটা লেখার পরই 2টা কেটে দিয়ে এখানে 2 লিখবো, দুদিকে অ্যাঙ্গেল আর যোগ করে দেবো, এখানে এটা 3 হয়ে যাবে, তাহলে ইজুকাল টু 180 লিখবো, এটা কাটবো 60, তাহলে আর এর মান 60। দেখো কয়টুকুনি সময় লাগলো, 1 মিনিট লাগে, 20 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে গেছে। এভাবে যদি করতে পারো। এবার আসো 48 নম্বর অঙ্ক। 48 নম্বর কি বলেছে, ত্রিভুজ পি কিউ আর এ পি কিউ কে এক্স পর্যন্ত, কিউ আর কে ওয়াই পর্যন্ত বর্ধিত করা হলো। ধরো পি কিউ আর,
পি কিউ কে এক্স পর্যন্ত, কিউ আর কে ওয়াই পর্যন্ত বর্ধিত করা হবে। আর কিউ এক্স মানে এই অ্যাঙ্গেলটা, এটা কত হলো 100 ডিগ্রি। পি আর ওয়াই তার মানে এই কোণটা কত হলো 110 ডিগ্রি। আর পি কিউ তার মানে এই কোণটা কত? খুব সোজা। দেখো আমরা জানি বৈক কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয় যোগফল সমান। তাহলে আমি এইটাকে যদি পি ধরি, এটাকে অ্যাঙ্গেল কিউ বলি, এটাকে অ্যাঙ্গেল আর বলি, তাহলে দেখো 110 ইকুয়াল টু অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল আর। 110 ইকুয়াল টু এই কোণটা, এইটা হচ্ছে অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল পি। কিউ প্লাস পি হচ্ছে 110। এই দুটো যদি যোগ করো তাহলে 210 ইকুয়াল টু কি পেলে? পি প্লাস কিউ প্লাস আর, তার মানে 180 প্লাস অ্যাঙ্গেল পি। আমি দেখো কিরম ফাঁকি মারলাম, আমি কিন্তু এটা লিখলাম না, আমি দেখতে পাচ্ছি পি আর কিউ যোগ হয়েছে 180 লিখে দিলাম সময় বাঁচানোর জন্য। তাহলে 180 এটা কাটলে 230 হয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল পি এর মান কত হয়ে গেল? 30 ডিগ্রি। উত্তর লিখে 30 ডিগ্রি। এভাবে অঙ্কগুলো করবে, কারোর কিছু বোঝার দরকার নেই, তুমি বুঝেছো যথেষ্ট। 1 মার্কস, এর জন্য কোনো নম্বর নেই। 49 বলছে কোন একটা সরল রেখা আছে, এই সরল রেখার উপর একটা বিন্দু আছে পি। পি বিন্দুতে এর উপর আমি একটা লম্ব আঁকতে চাই, তাহলে ন্যূনতম কটা বৃত্তচাপ টানতে হবে? এর উত্তর হচ্ছে একটা বৃত্তচাপ চেপেই লম্ব টেনে দেওয়া হবে। কিভাবে? তোমাদের 6-এ কিন্তু এটা ছিল, 6-এর বই। কিভাবে? তুমি কি করবে, এখানে পেন্সিল বসাবে, আর একটু কোনাকুনি এরকম জায়গায় কাটা বসাবে। এরম ভাবে বসালে, বসিয়ে এরম ভাবে একটা বড় একটা বৃত্তচাপ টেনে দেবে পি বিন্দু দিয়ে, একটা বড় বৃত্তচাপ টেনে দিয়ে এখানে কাটা বসিয়েছ, বড়, অনেক বড়, পারলে গোটা বৃত্তটাও টেনে দাও, অসুবিধা কিছু নেই। এটা একে দেখবে আর বিন্দুতে ছেদ করবে। তাহলে এই বিন্দুটার নাম দিলাম এ। আমি আর এ যোগ করে বাড়িয়ে দেবো, ধরে না এটা হচ্ছে কিউ। এই কিউপি যদি যোগ করো এইটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো গোটা অঙ্কনে তুমি বৃত্তচাপ কিন্তু একবারই এঁকেছ। এইটা আমার খুব, একটা বিন্দুতে লম্ব টানার জন্য আমার খুব প্রিয় পদ্ধতি। কারণ এটাতে যদি তুমি 10 বার আঁকো, 10 বারের মধ্যে 9 বারই নিখুঁত 90 ডিগ্রি হয়, নিখুঁত 90 ডিগ্রি হয়। কিন্তু বাকি যে পদ্ধতিগুলো আছে, যে 180 ডিগ্রি এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করা, সেটাতে মোটামুটি 10 বারের মধ্যে 7 বার তোমার নিখুঁত হবে। আর আরেকটা যেটা আছে, যে এরকম করে এই টেনে এই টেনে এই টেনে এই টেনে তারপরে লম্ব টানা, এটাতে 7 বারের মধ্যে 10 বারের মধ্যে 5 বার নিখুঁত হবে, 5 বার ভুলভাল আছে। 91 ডিগ্রি, 89 ডিগ্রি, 88 ডিগ্রি হয়ে যাবে। এইটাতে সবচেয়ে বেশি অ্যাকুরেট। এটা কিন্তু ক্লাস 6-এ শেখানো ছিল, সিলেবাসের মধ্যেই আছে। তোমরা অনেকেই হয়তো পারো, আবার অনেকেই হয়তো জানতে না, বা অনেক 1-2 বছর হয়ে গেছে বলে ভুলে গেছে। নেক্সট আসি 50 নম্বর। 50 নম্বরটা এটা সোজা। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টে বর্গক্ষেত্রকে জুড়ে দেওয়া হয়েছে। 3টে বর্গক্ষেত্রকে পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে। যে জ্যামিতিক ক্ষেত্র হলো তার পরিসীমা কত? সোজা, এইটা 5, এইটা 5, আর এইটুকুনি কত হয়ে গেল? 15। তো 5 5 5 15, তাহলে একটা আয়তক্ষেত্র তৈরি হল। দৈর্ঘ্য 15, প্রস্থ 5, পরিসীমা কত? 15 5-এ যোগ করলে দৈর্ঘ্য প্লাস তো 20, 20 দুগুণে 40, তাহলে 50, এটা উত্তর হচ্ছে 40 সেন্টিমিটার। খুব সোজা, এটা ছবিটা একটু আঁকলেই বুঝবে। তাহলে হয়ে গেল আমাদের 50টা প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেল। তাহলে এটা আর একবার দেখে নেবে, ভিডিওর 2 বার অন্তত দেখবে, তাহলে তোমরা বুঝবে যে 1 মার্কসের অ্যান্সারগুলো এমসিকিউ কিভাবে অ্যান্সার করতে। মনে রাখবে, এই যে 50টা অঙ্ক, এই 50টা অঙ্কই কিন্তু এমসিকিউ হতে পারে। 50টা অঙ্কই কিন্তু এমসিকিউ হতে পারে, আবার এই 50টা অঙ্কই কিন্তু শূন্যস্থান হতে পারে। এই 50টা অঙ্কই কিন্তু এক কথায় উত্তর দাও হতে পারে।
ক্লিয়ার? শুধু আমরা ওগুলোকে বিভিন্ন রকম ভাবে রিপ্রেজেন্ট করেছি, ভাগে ভাগ করে দিয়েছি। নাহলে 50টাই, কিন্তু এই 50টা থেকে 50টা এমসিকিউ তৈরি করা যায়। তাহলে এতক্ষণ পড়াশোনার কথা হলো, এটা 50টা করে অঙ্ক সলভ করে দিলাম। এইভাবে যদি তোমরা অঙ্কটা সলভ করতে, তাহলে দেখতে 1 ঘন্টা তোমাদের লাগবে না, 40 থেকে 45 মিনিটের মধ্যে অঙ্কটা শেষ হয়ে যেত, যদি তোমরা এরকমভাবে বারবার শিখে থাকো। না শিখলে তো একটু সময় হবে, অনেকেই পারোনি, খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এইভাবে অঙ্ক তোমরা কেউ করো। ওকে, তাহলে এখন করবে, এরপর যদি এরকম প্রশ্ন আসে দেখবে তোমরা পারছো। তাহলে আজকের পড়া এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে। আবারও মনে করে দিই, দুষ্টুমি করতে কিন্তু ভুলবে না। দুষ্টুমি করবে, খুব দুষ্টুমি করবে। দুষ্টুমি করলে মন ভালো থাকে। আর দুষ্টুমিটা যেন অসভ্যতায় পরিণত না হয়, সেটা খেয়াল রাখ। যদি অসভ্যতা করো, তাহলে তুমি কিন্তু তোমাকে অপমান করবে। তুমি অসভ্যতা করলে লোকে তোমাকে অসভ্য বলবে, যাদের সঙ্গে করলে তাদেরকে কাউকে খারাপ বলবে না। তুমি কি চাইবে তুমি নিজে নিজেকে খারাপ বানাতে? কেউ চায় না, সবাই ভালো হতে চায়। তোমরাও ভালো হতে চাও, নিশ্চয়ই ভালো হবে। আর দুষ্টুমি করতে বলবো না, আমিও এখনো দুষ্টুমি করি। হ্যাঁ, তাহলে আজ এই পর্যন্ত। আবার তোমাদের সবাইকে আমার অনেক 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 আদর জানাই, ভালোবাসা জানাই।